এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নিত্য নতুন লাভ স্টোরি ও শিক্ষামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আমার মতো এত কিউট কুড়ুমুড়ু একটি মেয়েকে তুমি ওই সুগার ড্যাডির সাথে বিয়ে দিতে পারো না আম্মু? মেয়ের কথা শুনে আর চোখে তাকালেন মিসেস নাজনীন। মেয়ে তার বয়সের তুলনায় একটু বেশিই পাকা। একজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের লেকচারারকে সে সুগার ড্যাডি বলছে। প্রতিবাদ করে মিসেস নাজনীন বলে, দীপকে তোমার কোন দিক থেকে সুগার ড্যাডি বলে মনে হয় নীরা? ওর বয়স মাত্র 32। নীরা অবাক হয়ে বলে, 32? এটা তোমার কাছে মাত্র মনে হলো আম্মু? আমার বয়স আর তার বয়স দেখো। এই বয়স কোনো ফ্যাক্ট না। তোমার বাবার সাথে আমার বয়সের অনেক ফারাক, তাই না বলুন? নীরার বাবাকে উদ্দেশ্য করে বলে নীরার মা। নীরার বাবা মিস্টার রবিন স্ত্রীকে কিছুটা ভয় পান, তাই তিনি বলে, হ্যাঁ, ঠিকই তো, বিয়েতে বয়স কোনো ফ্যাট না। এই জন্যই তো আমি আর তোমার আম্মু হলাম লাভ বার্স। মেয়েকে চোখ টিপনি দিয়ে নীরা জানে তার আপু তার আম্মুর কথার নড়চড় করবে না। জমের মতো ভয় পায় তিনি। নীরা মন খারাপ করে চলে গেল ঘরে। নীরার পুরো নাম মঞ্জেরিন নীরা। এবার ইন্টার দ্বিতীয় বর্ষে উঠেছে, বয়স 18। ক্লাস 10-এ একবার ফেল করেছে, তাই তার এই অবস্থা। বাবা স্বর্ণের ব্যবসা করেন, মা গৃহিণী। নীরার বড় ভাই আছে, নাম নির্বাণ আহমেদ নীরব। এখন জার্মানিতে পড়াশোনা করছে ফুড নিউট্রিশন নিয়ে। আর মাত্র কয়েক মাস সময় আছে, তারপর দেশে চলে আসবে। ঘরে এসে নীরা তার মিনিকে কোলে নেয়। মিনি তার আদুরে বিড়াল। মিনিকে আদর করতে করতে কল দেয় তার প্রাণপ্রিয় বান্ধবী কিয়াকে। কিয়া নীরার সাথে পড়াশোনা করে। সেও নীরার মতো ক্লাস 10-এর ডাব্বা প্রাপ্ত। পড়াশোনায় কেউই ভালো না। নীরাদের এলাকায় কয়েক বাসা পরেই কেয়াদের বাসা। কেয়ার পুরো নাম কোহেলিকা কেয়া। কেয়ার বাবা একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, মা গৃহিণী। কেয়ার কোনো ভাই বোন নেই। নীরার কল দেখে সাথে সাথে রিসিভ করে কেয়া। হ্যাঁ দোস্ত, বল। কান্না কান্না ভাব করে নীরা বলে, আর তোর দোস্ত, জানিস আব্বু আম্মু মিলে কি করেছে? তুই না বললে জানবো কিভাবে? আব্বু আম্মু আমার বিয়ে ঠিক করেছে, তাও কিনা ওই সুগার ড্যাডির সাথে। বুঝে উঠল না কেয়া। সুগার ডেডি আবার কে? সাথে সাথে বলে ওঠে, এই সুগার ড্যাডি আবার কে দোস্ত? আঙ্কেল আন্টি কিনা শেষ পর্যন্ত তোকে 50+ কারোর সাথে বিয়ে দিবে? এটা আশা করা যায় না। কেটে ওঠে নীরা। সে কোথায় 32 বছরের লোককে সুগার ডেডি বলছে, আর তার বান্ধবী ভাবছে 50+ কাউকে। যেটা নিজের ঠোঁট উঁচু করে বলে, আমি ওই প্রতিবেশী খচ্চর স্যারের কথা বলছি, যে কিনা আমার ক্লাসে কান ধরে দাঁড় করে রেখেছিল। কিছুক্ষণ নীরবতা পালন করে কেয়া বলে, দোস্ত, আমাদের ইকোনমিক্স ডিপার্টমেন্টের আদনান কবির দীপ স্যারের কথা বলছিস? হ্যাঁ। তুই না ওনাকে ক্যাডার সাহেব বলতিস, হঠাৎ সুগার ড্যাডি উপাধি দিলি কেন? ওই ছেড়ি, বুঝোস না কেন বলি? আমার বয়স সবে 18 আর উনি কিনা 32। হিসাব করে দেখ, 34 বছরের ডিফারেন্স। ওনাকে আমি বিয়ে করব না। নীরার নেকি কান্না বুঝতে পারি কেয়া, তারপরও সান্ত্বনা দিতে বলে, আচ্ছা দোস্ত, শান্ত হ। তুই কিভাবে জানলি যে ওনার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে? নীরা একটু আগের ঘটনা কেয়াকে বলে, আমি ছাদে গিয়েছিলাম, ওই পুচকু অব্রু ছিল সেখানে। বয়স মাত্র 4, কিন্তু মুখে পাকা পাকা কথা। আমাকে ওদের ছাদ থেকে দেখে বলে, মামি। আমি তো অবাক, কাকে ডাকছে না ডাকছে। পরে দেখি আমাকেই ডাকছে। আমিও জিজ্ঞেস করেছি, আমাকে কেন মামি বলছো? অব্র বলে, নানু বলেছে তুমি আমার মামি হবে, মামার সাথে তোমার বিয়ে দেবে। তোমার মা বাবাও এসেছিল আমাদের বাসায়। অব্রর কথা শুনে আমার মাথায় বাজ পড়ে। সাথে সাথে আম্মুকে জিজ্ঞেস করি, আম্মু স্বীকার করেছে সব কিছু। নীরার কথা শুনে কেয়া মিটিমিটি হাসে। জোরে হাসলে নীরা রাগ করবে। নীরাকে সান্ত্বনা দিতে বলে, আরে দোস্ত, চিল কর। দেব স্যার যে রাগী আর বদমেজাজি, উনি তোকে বিয়ে করবে না। সাথে সাথে খুশি হয় নীরা। বলে, হ্যাঁ রে, তুই তো ঠিক কথাই বলেছিস। উনি তো মেধাবী ছাত্রছাত্রী বেশি ভালোবাসে। আমার মতো ফেলটুস উনি বিয়ে করতে চাইবে না। বাহ, নিজের সুনাম নিজে কি সুন্দর ঝরঝর করে বলছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, জানি এটা গর্বের বিষয় না, তাও আমার কাছে পড়াশোনা ভালো লাগে না। রাখছি এখন, নাই। বলেই কল কেটে দিল। এখন শান্তি পাচ্ছে নীরা। ওই ক্যাডার সাহেব তাকে নিজে থেকেই রিজেক্ট করবে, তাকে আর কষ্ট করা লাগবে না ভেবেই লঙ্কি ডান্স দিতে থাকে। আদনান কবির দীপ পড়াশোনা শেষ করে বিসিএস ক্যাডার নিয়ে সফল হয়েছে, তাই তার বয়স একটু বেশি।
ঢাকা জাতীয় বিশ্ববিদ্যালয় ইকোনমিক্সের লেকচারার। নীরার ডিপার্টমেন্টের স্যার অবসরপ্রাপ্ত হওয়ায় দীপ এই ডিপার্টমেন্টের দায়িত্ব নিয়েছে। এছাড়া দীপ ও নীরা দুজনেই প্রতিবেশী, পাশাপাশি বাসা দীপ ও নীরার। শুধু তাই না, নীরার প্রাইভেট টিচারও দীপ। দীপের বাবা মিস্টার সমুদ্র একজন ব্যবসায়ী, সাথে একটি রেস্টুরেন্টের মালিক। মা মিসেস সাবিনা একজন গৃহিণী। দীপের বোনের নাম দীপান্বিতা দীপা, ঘরে বসে অনলাইনে জামা কাপড়ের ব্যবসা করে। দীপের একমাত্র আদরের ভাগ্নে অপ্র বয়স 4। নীরা ডান্স করছে আর নীরার মিনি এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকে। ডান্সের তালে তালে নীরা গাইতে থাকে। ক্যাডার আমায় করবে রিজেক্ট, শান্তি আমার তাতে। কি বললো ভাবি না আমি, ঠেকা পড়িনি আমার শুনতে। ক্যাডার তুমি সুগার ড্যাডি, তোমায় ভালোবাসি না আমি। গান গাইতে গাইতে আর নাচতে নাচতে পিছনে ফিরে দেখে মিসেস নাজনীন অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছেন। মাকে দেখে নীরা নাচ বন্ধ করে দেয়, শুকনো ঢোক গিলে বলল। কি হয়েছে আম্মু? বাম ভ্রু উঁচু করে মিসেস নাজনীন বলে। খুব মজা না দীপ তোমাকে রিজেক্ট করবে বলে? মুখের 32 পাটি বের করে নীরা বলে। না মানে ওই আর কি। মেয়েকে ওয়ার্নিং দিতে মিসেস নাজনীন বলে। শোনো নীরা, দীপ কি করবে না করবে তা দেখার জন্য আমি আর তার বাবা মা আছি। তোমাকে যেন আমি নাকচ হতে না দেখি। পড়াশোনার অবস্থা তো খুবই খারাপ। কে বিয়ে করবে তোমাকে? মিসেস সাবিনা ভদ্রতার সাথে ভালোবেসে তোমাকে আপন করে নিচ্ছে। চুপচাপ বিয়ে করবে, তা না হলে রিক্সা চালক দেখে বিয়ে দিয়ে দেব। বলেই চলে গেলেন মিসেস নাজনীন। মায়ের কথায় মুখ চুপ শেষ হল নীরার। তার মা কি ভালো পাত্র দেখে না? বেছে বেছে এই ক্যাডার সাহেব আবার এখন রিক্সা চালক। আচ্ছা, রিক্সা চালক হ্যান্ডসাম দেখে কেউ কি আছে? থাকলে সে প্রেম করে বিয়ে করে নিবে। আর তার মা যে লেভেলের পিছে লেগেছে তাতে বোঝা যায় স্যার আর ছাত্রীর বিয়ে দিয়েই ছাড়বে। ভাবা যায় বিষয়টি। স্যার বিয়ে করছে তার ছাত্রীকে, তাও কিন্তু সেই ছাত্রী যাকে কান ধরে দাঁড় করিয়ে রাখে। মাঝে মাঝে তো ঠাস করে গালেও কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়েছে, তবে ওটা প্রাইভেট পড়ানোর সময়, কারো সামনে না। আজকে শুক্রবার, নীরার ছুটি। দীপ পড়াতে আসবে না। বিকালবেলা নীরা ছাদে যায় তার প্রিয় হলুদ গোলাপ ফুল গাছগুলোর যত্ন করতে। নীরার গোলাপ গাছে কয়েকটা ফুল ফুটেছে, যেগুলো নীরার খুব ভালো লাগে। নীরা ফুল গাছে পানি দিতে থাকে। তখন তার পাশে আসে রিক। রিক নীরাদের বাসায় ভাড়া থাকে। রিকের বাবা লন্ডন থাকেন। রিকের বাবা ও মা বিয়ের পর লন্ডনে সেটেল হয়। ওখানেই রিকের জন্ম হয়। রিক ওখানেই বড় হয়, কিন্তু রিকের নানু অসুস্থ হয়, বাংলাদেশে আসতে হয়। তখন থেকে রিক ও তার মা এই ঢাকা শহরে ভাড়া থাকে। রিকের বাবা যখন পার্মানেন্ট আসবে তখন ঢাকায় বাড়ি করবে তারা। রিক আবার মাস্টার্সে ভর্তি হয়েছে। রিক নীরাকে উদ্দেশ্য করে বলল। হাই কিউটি। হাই। ইস, এই রিক্কি কি আমার মায়ের চোখে পড়ে না? মনে মনে বলে নীরা। রিক মিষ্টি হাসি দিয়ে বলে। আমি তোমাকে সাহায্য করি। নীরা ঘাড়কাত করে হ্যাঁ বোঝায়, মনে মনে বলে। মেরে দিল মে লাড্ডু ফুটা দিয়া। রিক কাজ করে দেয়। চবের মাটিগুলো ঝুরঝুরে করে হাতে প্যাকেট থেকে জৈব সার মিশিয়ে ওঠে। কিউটি, একটি কথা বলবো তোমাকে। নীরা এক দৃষ্টিতে তাকিয়ে হ্যাঁ বোধক মাথা নাড়ল। রিক দেখলো নীরার সম্মতি, তাই বলে। তোমার বান্ধবী কে আছে না, ওকে আমার খুব ভালো লাগে। কয়েক মাস ধরে ওকে আমি ফলো করি। যদি কিছু মনে না করো, ওর নাম্বার দিতে পারবে? নীরার মনের মধ্যে এবার বিরহের গান বাজতে লাগলো। লাড্ডু ফট গিয়া, খতম, বাই বাই, টাটা। রিক নীরার কোনো উত্তর না পেয়ে ভেবে নেয় নীরা কেয়ার নাম্বার দিবে না। অবশ্য বান্ধবীর অনুমতি ছাড়া কিভাবে দিবে, তাই রিক নিজেই বলে ওঠে। ওকে ফাইন, দেওয়া লাগবে না নাম্বার। শুধু এবার কেয়া তোমাদের বাসায় আসলে আমার সাথে একটু কথা বলিয়ে দিও প্লিজ। আমার জীবনে ফার্স্ট লাভ এটা। যদি ওর আলাদা কোনো ভালোবাসার মানুষ না থাকে, আমি ওকে পেতে চাই। নীরা আহত দৃষ্টিতে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। রিক নীরার মুখের দুই পাশের কাল চেনে বলে। থ্যাংক ইউ কিউটি, সো সুইট ইউ আর। হালকা ব্যথা পায় নীরা। বাচ্চা নাকি যেভাবে গাল টানবে? পেয়েছে কি এরা? এই গালে একজন থাপ্পড় দেয় তো আরেকজন গাল চেনে দেয়। সরকারি পেয়েছে তাকে। নীরা ঘরে এসে কিছুক্ষণ শোক পালন করে। ঠিক সেই সময় মিনি আসে তার কোলে। মিনিকে আদর করতে করতে নীরা বলে। ক্যাডার সাহেব আমাকে খালি মারে, কথায় কথায় পড়তে বলে। তুই বল, জীবনে কি খালি পড়াশোনা এসব? আমাদের কি একটু কম পড়াশোনা করলে সমস্যা আছে? উল্টো আমরা কত মহান কাজ করি। আমরা কম পড়াশোনা করি, খারাপ রেজাল্ট করি, উল্টো অন্যদের টপ রেজাল্ট করতে সাহায্য করি। আমাদের জন্য কত কত ছাত্রছাত্রী আজ টপ লেভেলে যাবে, কারণ আমরা লো লেভেলে থাকবো। সেখানে উনি আমাকে পড়ার জন্য খালি শাসন করে। এক আমার আম্মু, আরেক হলো ওই ক্যাডার সাহেব।
তাকে কিনা আবার করতে হবে বিয়ে। নীরা একা একা বকতে থাকে, এদিকে তার মিমি মিয়াও মিয়াও করতে থাকে। এর কিছুক্ষণ পর নীরার ফোনে ভিডিও কল আসে। নীরব কল করেছে। ভাইয়ের কল দেখে বিয়ের কথা ভুলে যায় নীরা। নীরা কল রিসিভ করে ওপাশ থেকে ভিডিও কলে নীরব বলে, কেমন আছিস বোন? আমি ভালো আছি, তুমি? তোদের ছাড়া ভালো নেই, সারাদিন ব্যস্ত থাকতে হয়, ফ্রি সময় তোদের মিস করি। ইমোশনাল হয়ে গেল নীরা। বলে, তুমি চলে এসো তাড়াতাড়ি ভাই। নীরব বোনের সেন্টি খাওয়া দেখে বলে, এই তো কয়েকদিন পরে এক্সাম, তারপর নিউট্রিশন স্পেশালিস্টের সার্টিফিকেট অর্জন করতে পারলেই বিডিতে নিজের অবস্থান করে ফেলবো। বাংলাদেশে খাদ্য তালিকার যে অবস্থা, এতে ওখানে একদিনে লাখ লাখ টাকা কামাতে পারবো। বলেই হেসে দেয়। নীরাও ভাইয়ের কথায় তাল মিলিয়ে হাসে। নীরা যাই করুক, নীরব সব সময় তার বোনকে সাপোর্ট করে। মিসেস নাজনীন তো নীরবকে এর জন্য অনেক বকা দেন, কিন্তু লাভের লাভ শূন্য। রাতে খাবার টেবিলে নীরা তার মতো খেয়ে কতগুলো কাঁচা মিনিকে খাইয়ে দেয়। মিসেস নাজনীন মিনিকে পছন্দ করে না, বিড়ালের লোম তার বিরক্ত লাগে, কিন্তু মেয়ের ভালোবাসে এই মিনিকে, তাই আর কিছু বলে না। এর আগেও একটি বিড়াল ছিল নীরার, অনেক কষ্টে তাড়িয়ে দেন তিনি। সেই সময় নীরার খুব কান্নাকাটি শুরু হয়। কান্না করতে করতে প্রায় জ্বর চলে আসে। তারপর একদিন হঠাৎ এই মিনি আসে তার দুয়ারে। মিসেস নাজনীন যতই বলুক বিড়াল সহ্য হয় না নীরার। বারবার মনে হয় তার মা এই মিনিকে এনেছে, কারণ মিনির রুমগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার ছিল, মিনির নখকাটা যাতে আঁচড় না লাগে। এছাড়াও মিনির গলায় একটি ঘণ্টা আকারের চিনের চিহ্ন আছে। মিসেস নাজনীন সন্তানদের প্রতি খুব যত্নশীল। সন্তানদের জন্য কোনটা বেস্ট হবে তাই ভাবেন। এই যে দ্বীপের মা বাবা খুবই ভালো মনের মানুষ। দ্বীপের মা মিসেস সাবিনা তো সহজ সরল, তাই তো যখনই নীরার জন্য তার কাছে আবদার করলেন তিনি রাজি হলেন। কথাগুলো ভাবছে আর মেয়ের দিকে তাকিয়ে আছে মিসেস নাজনীন। চাইল্ডিস্ট মন মানসিকতার নীরার। মা যে তার সুখ দেখতে চায় এটা নীরা বোঝে না। উঠতে থাকা বয়সে যে এখন তার, ভেবেই চোখের কোণ থেকে পানি মুছলেন। মিনিকে নিয়ে নীরা ঘরে এসে ঘুমিয়ে গেল। নীরা ঘুমানোর পর মিসেস নাজনীন এসে নীরার গায়ে কম্বল ঠিক করে দিলেন। দরজা দিয়ে সব কিছুই দেখছিলেন মিস্টার রবিন। মিসেস নাজনীন ঘরে আসার পর মিস্টার রবিন বলে, মেয়েকে নিজের চোখের বাইরে রাখতে পারো না, আবার শাসন করো। মিসেস নাজনীন হেসে বলে, শুধু কি মেয়ে, তোমরা সবাই আমার জীবন। নীরব আছে সেই দূর দেশে, ভিডিও কলে দেখি তাকে। মেয়েই তো এখন আমার কাছে থাকে। এত তাড়াতাড়ি নীরার বিয়ে দেওয়াটা কি ঠিক হবে? ওর বিয়ের বয়স হয়ে গেছে, আমিও চাইনি ওকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে। দীপের মায়ের প্রপোজাল পেয়ে প্রথমে রাজি হতে চাইনি, পরে ভাবলাম মেয়ে আমার একদিন বিয়ে দিতেই হবে। দীপ কাছে থাকে, ছোট থেকেই ওকে চেনে। দীপ অনেক কর্মঠ, আবার ধৈর্যশীল। আমাদের মেয়েকে ওই সোজা করতে পারবে। মিসেস সাবিনা আমাদের নীরাকে আগলে রাখবে খুব সুন্দর করে। এদিকে মেয়ে আমার দূরেও কোথাও যাবে না, না যে পাশের বাসায় থাকবে। দীপের সাথে এখন বিয়ে দিলে অন্তত মেয়েকে দেখতে তো পারবো। বলেই স্বামীর পক্ষে বাধা রাখলেন মিসেস নাজনীন। মিস্টার রবিন জানেন এখন তার বিবি জান মুখ লুকিয়ে কান্না করবে। প্রকাশ্যে ভালোবাসা ও কান্না কোনটাই দেখতে পারেন না তিনি। মিসেস নাজনীনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মিস্টার রবিন। সকালে নীরাকে ধাক্কা দিয়ে দিয়ে ঘুম থেকে ডাকছে কেয়া। নীরা বিরক্ত হয়ে উঠে বসে। ঘুমের ভাব এখনো কাটেনি তার। চিমোতে চিমোতে বলে, কি হয়েছে কি? আজ শনিবার, কলেজ বন্ধ, বিরক্ত করছিস কেন? কেয়া নীরার হাত ধরে টানতে টানতে বলে, দোস্ত উঠ, সকাল 11টা বাজে আর তোর ঘুম শেষ হয় না। আজ আমরা পার্লারে যাব। পার্লারে নতুন অফার এসছে আজ, হেয়ার কেয়ার সহ ফেস ক্লিনিং। তাড়াতাড়ি রেডি হ। পার্লারে কথা শুনে নীরার ঘুম হাওয়া হয়। নীরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নেয়। তারপর মিসেস নাজনীনকে বলে পার্লারে যায়। নীরা সাজগোজ করতে খুব ভালোবাসে। মিসেস নাজনীন এদিকে মেয়েকে বাধা দেয় না। মেয়ে তার পরীর মতো থাকবে, তবেই তো ভালো লাগা। পার্লার থেকে ফেসিয়াল ও হেয়ার কেয়ার করে বাসায় এসে নীরা ও কেয়া। আস্তে আস্তে প্রায় বিকাল হয়ে যায়। নীরা সোফায় বসে কেয়াকে জিজ্ঞাসা করে, দোস্ত, তুই তো পার্লারে যেতে পছন্দ করিস না, তোর নাকি ন্যাচারাল স্কিন ভালো লাগে, তাহলে আজ কেন পার্লারে গেলি? কেয়া দুষ্ট হেসে বলে, আন্টি বললো আজ তোকে দীপ স্যার পুরো পরিবার সহ দেখতে আসবে, তাই তোকে যেন পার্লারে নিয়ে একটু মন ভালো করে নিয়ে আসি। নীরা হা হয়ে গেল যেন। ধোকা দিল তাকে। শেষমেশ বান্ধবীটাও এমন হয়ে গেল। রাগ উঠল তার। চিল্লিয়ে বলে, তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাবি, বান্ধবী নামে কলঙ্ক তুই। আন্টি আমাকে ডেকেছে, তুই যেতে বলার কে? আমি আন্টির কথাতেই এসছি।
নীরা চুপ করে বসে আছে। কেয়া নীরার কাছে এসে নীরাকে জড়িয়ে ধরে বলে, দোস্ত, দেখতে আসবে শুধু আজকে। দেখতে আসলেই তো আর বিয়ে হয় না। এত রিয়্যাক্ট করিস না, একদম নর্মাল থাক। দেব স্যার আছে না তোর জন্য, উনি দেখিস নিজেই বিয়ে করতে চাইবে না। তুই শিওর উনি না করে দেব? তোর কি মনে হয় এই বাংলাদেশে সুন্দরী মেয়ে আমরা একা আছি? আমাদের থেকেও সুন্দরী প্লাস ভালো মেধাবী অনেক মেয়ে আছে। দীপ স্যার যেখানে একজন বিসিএস ক্যাডার উচ্চশিক্ষিত একজন মানুষ, আমার মনে হয় না এই বিয়ে উনি করতে চাইবে। আর তুই ওনার সাথে কথা বলার সুযোগ পাবি তো। নীরা আশার আলো পেল কেয়ার কথায়, তাই বলল, হ্যাঁ ঠিক বলেছিস তুই। উনি নিজেই আমাকে পছন্দ করে না, কেমন রাগ রাগ দৃষ্টিতে তাকিয়ে থাকে আমার দিকে। দেখলেই বোঝা যায় আমাকে তিনি পছন্দ করে না। কেয়া মিচিমিচি হাসি আর বলে, এই তো দোস্ত, জাস্ট চিল কর। আয় তোকে শাড়ি পরিয়ে দেই। আমার শাড়ি কেন? আন্টি বলেছে তাই। তুই না করিস না প্লিজ, শাড়ি পরলেই তো আর বিয়ে হয় না। আচ্ছা ঠিক আছে, দে শাড়ি পরিয়ে। নীরাকে শাড়ি পরিয়ে দেয় কেয়া। শাড়ি পরানোর ভিতর কেয়া বলে, দোস্ত, তোদের বাসায় ওই সাদা বিল্লিটা কোথায়? নীরা মিনিকে দেখিয়ে বলে, চোখে দেখিস না নাকি? হয়েছে আমার মিনি। শব্দ করে কেয়া বলে, আরে এটা না, আমি তোদের দোতলার ওই বিলেতি ছেলের কথা বলছি। নীরা বুঝতে পারলো কার কথা বলছে কেয়া। পিঞ্চ মেরে কেয়াকে বলে, ও আচ্ছা, তুইও ওর খোঁজ নিচ্ছিস তাহলে? আমিও খোঁজ নিচ্ছি মানে? ওই সাদা বিল্লিও কি আমার খোঁজ নেয়? হ্যাঁ, কাল আমাকে বলেছিল তোর ব্যাপারে। তোর নাম্বার চেয়েছে অবশ্য, আমি দিইনি। তখন বলে তোর সাথে আলাদা কথা বলিয়ে দিতে। খুশি হয় কেয়া। জিজ্ঞাসা করে, তুই কি বলেছিস তাকে? আমি হ্যাঁ বুঝিয়েছি। মন ভাঙার কথা আর বলে না কেয়াকে। রিককে তো আর ভালোবাসেনি। রিক আর কেয়া যেহেতু দুজনের উপর লাজ্জ খেয়ে বসে আছে, সে কেন বাধা হতে যাবে? দীপ ও তার পুরো পরিবার এসেছে নীরাদের বাসায়। নীরার মা সবকিছু রেডি করেছে, সাথে অবশ্য রিকের মাও ছিলেন। দীপ সোফায় বসে আছে, গায়ে কালো রঙের স্যুট, চোখে চশমা, মুখে চাপদাড়ি আর মাথায় চুলগুলো স্পাইক করা। দীপ সবসময় এভাবেই পরিপাটি থাকে, যেন তাকে দেখতে জেন্টলম্যান লাগে। কলেজে অনেক মেয়ে ক্রাশ খেয়ে বসে আছে তার উপর। নীরার কাছেও ভালো লাগে, তাই তো সে দীপকে ক্যাডার সাহেব বলে। কিন্তু ওই যে পড়াশোনা, ওটা এসে দেয়াল হয়েছে নীরার মনে। নীরাকে ঘর থেকে ড্রয়িং রুমে আনে কেয়া। নীরার হাতে শরবতের ট্রে দেওয়া হয়, শাড়ির আঁচল দিয়ে নীরার মাথায় বধূ বেশে রাখে কেয়া। নীরা বেচারি টাল সামলাতে না পেরে ট্রেতে গুনে গুনে 10টি গ্লাস, আবার মাথায় কাপড় দেওয়া আছে। নীরা ফিস ফিস করে কেয়াকে বলে, ওই চিমি, তুই আমার মাথায় কাপড় দিয়ে দিবি ভালো কথা, ঘরের ভিতর থেকে সেফটি পিন দিয়ে নিয়ে আসতে পারলি না? দোস্ত, আমি কি জানতাম মাথায় কাপড় দিতে হবে? আন্টি এইমাত্র বলে গেল, তাও তোকে ড্রয়িং রুমে আনার পর। বলে নীরাকে নিয়ে গেল দীপের পরিবারের সামনে। দীপের পাশে মিস্টার সমুদ্র ও মিসেস সাবিনা বসে আছেন। মিস্টার সমুদ্রের কোলে আব্র বসে আছে। দীপান্বিতা নীরার কাছে বসেছে। নীরা এসে সবাইকে সালাম দেয়, কিন্তু বিয়ের কথাবার্তা চললে মেয়েরা যে লজ্জা পায়, তার সিটে ফোটানো যে নীরার ভেতর নেই। দীপ ফ্লোরের দিকে তাকিয়ে আছে, এখনো তাকায়নি নীরার দিকে। দীপান্বিতা খেয়াল করলো বিষয়টি, তাই দীপান্বিতা বলে, ভাই একটু তাকাও তোমার হবু বউয়ের দিকে। দীপান্বিতার কথায় দীপ তাকায় নীরার দিকে। দেখতে পায় কমলা রঙের তাঁতের শাড়ি পরিহিতা নীরাকে। মুখে মেকআপের সৌন্দর্য, বেশ স্বাভাবিক আছে সে। তাকে যে পাত্রপক্ষ দেখতে এসেছে, তাও আবার তারই শিক্ষক, এতে যেন তার কোনো রিয়াকশনই নেই। দীপান্বিতা দেখলো দীপ নীরাকে পর্যবেক্ষণ করছে। দীপান্বিতা বলে ওঠে, কেমন লাগছে আমাদের নীরাকে? গলা খাকারি দেয় দীপ। এটা কোনো জায়গা হলো প্রশ্ন করার? কিভাবে উত্তর দেবে সে? লজ্জা তো নীরার না, তারই লাগছে। এবার শরবতের গ্লাস হাতে নিয়ে খেতে চায় দীপ। অব্র মামুর গলা খাকারি দেখে ঝাঞ্ঝা লেগেছে ভেবে নেয়, তাই বলে, মামু, এই শীতে তুমি শরবত নিও না, তোমার ঠান্ডা লেগেছে তো। ভাগ্নের কথা আর খেতে পারলো না, রেখে দিল গ্লাস। দেখা দেখি মাঝে মিস্টার রবিন বলে ওঠে, আমরা তো এমনিতে অনেক কথাবার্তা বলেছি, এবার ছেলে মেয়েদের একটু কথাবার্তা বলে দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত। মিসেস নাজিন চোখ বড় বড় করে তাকালেন মিস্টার রবিনের দিকে। ফিস ফিস করে বলে, তুমি জানো না তোমার মেয়ে কেমন? ও তো সুযোগ পেলে আজই বিয়ে ভেঙে দিবে। শুকনো ঝোঁক খুলে মিস্টার রবিন বলে, এমনিতে তো বিয়ে না হওয়া অবধি দীপ নীরাকে পড়াতে আসবে, তাহলে আজ কি সমস্যা? মিসেস নাজিন কিছু বলতে যাবে, তার আগে মিস্টার সমুদ্র বলে ওঠে,
হ্যাঁ হ্যাঁ, ওদেরকে আলাদা কথা বলতে দেওয়া হোক। সবার সম্মতিতে দীপ ও নীরাকে নেওয়া হলো নীরার ঘরে। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে দীপ ও নীরা। কারোর মুখে কোনো কথা নেই। দীপ তাকিয়ে আছে চাঁদের দিকে, আর নীরা সে তো শুনতে চায় দীপ কি বলে, কিন্তু দীপ তো স্ট্যাচু হয়ে আছে, তো আছেই। না পেরে ব্যালকনিতে বর্ডার দেওয়া ছোট্ট দেওয়ালে হালকা ঝুঁকে কোমর বাঁকিয়ে দীপের দিকে তাকায় নীরা, যাতে করে দীপের নজর এবার তার দিকে আসে, ওই চাঁদের দিকে না। হয়েছে ঠিক তাই। মুখের সামনে আসাতে দীপ তো তাকায় নীরার দিকে, কিন্তু কিছু বলে না। নীরা এবারও দীপকে চুপ থাকতে দেখে বলে ওঠে, আপনি কি আমাকে বিয়ে করতে রাজি স্যার? আমি তো ফেলটুস। আমার মতো মেয়ে আপনার বউ হলে লোকে বলবে ওই দেখো ফেলটুসের বর। ভালো লাগবে শুনতে? পারবেন কি এটা মেনে নিতে? নীরার কথার পিছে দীপ বলে ওঠে। প্ল্যান কি তোমার? নীরা কিছু বোঝে ওঠে না, তাই বলে, বুঝিনি আমি। হাত দুটো পকেট থেকে বের করে বুকের ওপর ভাঁজ করে দীপ বলে, যেহেতু আমরা দুজনেই মনের মতো সঙ্গী পাচ্ছি না, তাই জিজ্ঞাসা করলাম, বিয়ে ভাঙার জন্য কোনো প্ল্যান কি আছে? চোখ ছোট ছোট করে নীরা বলে, আমি কেন বিয়ে ভাঙার প্ল্যান করব? বিয়ে তো ভাঙবেন আপনি। সম্ভব না আমার দ্বারা। এখন কিছু বলতে গেলেই বয়স নিয়ে খোঁটা দিচ্ছে। বাসায় সবার ভোট এখন তোমার দিকে। মা বাবাকে বলেও লাভ হচ্ছে না। তোমার মতো ইচড়ো পাকা মেয়েই পারবে বিয়ে ভাঙতে। যা করার করতে হয় করো এই বিয়েটা ভাঙার জন্য। বেস্ট অফ লাক। আসছি আমি। বলেই চলে গেল দীপ। হা হয়ে তাকিয়ে আছে নীরা। বিয়ে ভাঙবে না তাহলে এখন কি করবে? নীরাকে আবার ড্রয়িং রুমে নিয়ে আসা হয়। এবার দীপের মা মিসেস সাবিনার পাশে বসানো হয়েছে নীরাকে। মিসেস সাবিনা নীরাকে আংটি পরিয়ে দিচ্ছেন। আংটি পরানোর পর সবাই চলে যায়। বিয়ে 1 সপ্তাহ পরে হবে বলে ঠিক করা হয়েছে। নীরার সাথে আজ কেয়া থাকবে। রাত তো অনেক হয়েছে, তাই বাসায় গেল না কেয়া। রিককে দেখতে চেয়েছিল, কিন্তু রিক তো এখানে আসেনি। নীরার দিকে তাকিয়ে দেখে মন খারাপ করে আঙুলের দিকে তাকিয়ে আছে নীরা। কেয়া সান্ত্বনা দিয়ে বলে, আরে ইয়ার জাস্ট চিল, আংটি পরালেই তো আর বিয়ে হয় না। থুতনিতে হাত দিয়ে নীরা বলে, আর কি কি করলে বিয়ে হয় না দোস্ত? দুপুর ধরেই তো খালি শুনছি এটা করলেই বিয়ে হয় না, ওটা করলেই বিয়ে হয় না। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে কেয়া বাসায় যাচ্ছে। কলেজ ড্রেস পরে আসবে। কেয়া সিঁড়ি দিয়ে নামার সময় রিকের সঙ্গে ধাক্কা খায়। সিনেমাতে ধাক্কা খেলে নায়ক নায়িকা বিরক্ত হলেও রিক আর কেয়া যেন মনের ভিতর ভালোবাসার ঘন্টা বাজতে থাকে। রিক কেয়াকে কিছু বলতে যাবে, তার আগে কেয়া সেখান থেকে দৌড়ে চলে যায়। আপাতত কথা বলবে না কেয়া, নিজের পিছনে কিছুদিন লাটারের মতো ঘোরাবে। রিক জানতো না কেয়া রাতে এখানে ছিল। জানলে সে বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে যাদের ফ্ল্যাটে আসতো। এখন আফসোস করতে করতে বলে, যার জন্য কাল সারা রাত নিজের বাসায় না থেকে অন্যের বাসায় পাহারা দিয়েছিলাম, সে কিনা আমার বাসাতেই ছিল। ভালোবাসার খোঁজে গিয়েছিলাম, আর ভালোবাসা ছিল আমার নিকটে। বেটার লাক নেক্সট টাইম। বলে নিজেকে সান্ত্বনা দিল। কলেজে এসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে নীরা ও কেয়া। দীপ কলেজ গেট দিয়ে মাত্র ঢুকেছে। ছাত্রছাত্রীরা তাকে সালাম করে মানবতার সাথে কথা বলে। অনেকে তো আবার দীপের দিকে এক নাগারে তাকিয়ে আছে। কেয়া নীরাকে আলতো ধাক্কা দিয়ে কানের কাছে ফিসফিস করে বলে, দোস্ত, তোর হবু বর গেল, ফিলিংসটা কেমন? নীরা অগ্নি দৃষ্টিতে তাকালো কেয়ার দিকে। কেয়া অন্যদিকে ফিরে মিচিমিচি হাসতে থাকে। সবাই যে যার ক্লাসে নির্দিষ্ট বেঞ্চে বসে। দীপ এসেছে, ক্লাসের সকল ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে সম্মান দিল তাকে। তারপর ক্লাস শুরু করা হলো। ক্লাসের ভিতরে নীরার কোনো মনোযোগ নেই। সে তো কোরিয়ান ড্রামাগুলো নিয়ে ভাবছে। হঠাৎ করে কেয়া নীরাকে খোঁচা দিয়ে বলল, দোস্ত, নিজের হবু বরের সঙ্গে ক্লাস করছিস, ফিলিংসটা কেমন? ওই ছেমি, ওই কিসের হবু বর ও? আমি ওনাকে বিয়ে করব না, তাই সে আমার হবু বর না। নীরা ও কেয়ার কথা বলা দেখতে পায় দীপ। ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীরা বিষয়টা খেয়াল করে, তাই দীপ নীরা ও কেয়াকে উদ্দেশ্য করে বলে, স্ট্যান্ড আপ। নীরা ও কেয়া উঠে দাঁড়ালো। দীপ আবার বলে ওঠে, এটা ক্লাস, তোমার মামার বাসা না যে ছুটি কাটাতে এখানে গল্প করবে। বই বের করো। এই যা, বই তো আনিনি। এখন তো ওই খচ্চর আমাদের কান ধরিয়ে রাখবে। কোন দুঃখে যে কেয়ার বাচ্চা কথা বলতে গেল। মনে মনে বলে নীরা। নীরা বই বের করেছে না দেখে দীপ বুঝে যায় এরা আজও বই আনেনি। সাথে সাথে দীপ বলে, বই নিয়ে আসো নাই, তাই তো? জি মানে স্যার, ভুল। বাকি কথা বলার আগেই দীপ বলে ওঠে, এখানে আসো। কান ধরে সবার সামনে দাঁড়িয়ে থাকবে। নীরাকে যেতে হয় সবার সামনে। কান ধরে দাঁড়িয়ে থাকে নীরা। এবার দীপ কেয়াকে উদ্দেশ্য করে বলে, হে ইউ, তোমাকে কি ইনভিটেশন কার্ড দিতে হবে?
তুমিও ওর মতো বই তো নিয়ে আসলে না, আবার ক্লাসে গল্প করতে থাকো। তুমিও এখানে এসে কান ধরে দাঁড়াও। কেউ কান ধরে দাঁড়ালো নীরার পাশে। তারা 10 মিনিট কান ধরে দাঁড়ানোর পর নীরার হাত পা ব্যথা অনুভব করে। কানে হাত দেওয়া অবস্থায় বলে, খারুজ কোথাকার, ক্লাসে সবার সামনে কান ধরে দাঁড় করে রেখেছে। ই নাকি আবার আমার হবু বর। তুই না বললি বিয়ে করবি না, ইনি তোর হবু বর না, এখন আবার হবু বর বানিয়ে দিলি? বিয়ে করব না, এটা যেমন ঠিক, এখনো বিয়ে ভাঙিনি, সেই দিক থেকে উনি আমার হবু বর, এটাও ঠিক। বলেই দীপের দিকে তাকিয়ে মুখ ভেঙচি কাটলো নীরা। দীপ চশমার আড়াল থেকে দেখছে, কিন্তু কিছু বলেনি। না দেখার ভান করে ক্লাস শেষ করে কলেজ শেষ করে বাসায় আসে নীরা। মিসেস নাজনীন টিভি দেখছেন। নীরা সেখানে যেয়ে বলে, আমি ওই খারুজ প্রতিবেশীকে বিয়ে করব না। রেসপেক্ট দিয়ে কথা বলো নীরা, উনি তোমার হবু স্বামী, তোমার সাথে 6 দিন পর বিয়ে। কিসের স্বামী? হ্যাঁ, পুরো ক্লাসে সবার সামনে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখি, সে কিনা আবার হবু স্বামী। তুমি ছাত্রী হিসেবে যেমন কাজ করবে তেমনি ফল পাবে। তর্ক না করে ফ্রেশ হয়ে খেয়ে নাও, সন্ধ্যায় দীপ পড়াতে আসবে। বিয়ের আগে কিনা হবু বউকে পড়াবে, এ কেমন বিবাহ? এটা আমি আর দীপ বুঝে নিব, তুমি তোমার মতো পড়াশোনা চালিয়ে যাও। মায়ের সাথে কথায় পারবে না দেখে নীরা ঘরে চলে গেল। গোসল করে খেয়ে দিয়ে একটু মিনের সাথে খেলাধুলো করলো। সন্ধ্যার দিকে দীপ এসেছে পড়াতে। দীপ ও নীরা পড়ার টেবিলে বসে আছে। দীপ বলে, তোমার তো ম্যাথে সমস্যা আছে, বের করো বই। নীরা বইয়ের পৃষ্ঠা বের করতে করতে বলে, স্যার, জীবনে অনেক ম্যাথের সমস্যা দেখেছি, কোনো না কোনোভাবে সমাধান পেয়ে যাচ্ছি, এই ম্যাথটি একটু বুঝিয়ে দেবেন? কোন ম্যাথ? নীরা 32 পাঁচি বের করে বলে, একটি লোক যখন বিয়ের 6 দিন আগে তার ছাত্রী ওরফে হবু ওকে পড়াতে আসে, তাহলে ওই লোক আর তার ছাত্রী বিয়ের প্রস্তুতি কয়দিন আগে থেকে নেবে? দীপ চোখের চশমা ঠিক করে নেয়, তারপর বলে, একটি ছাত্রী যদি বিয়ের 6 দিন আগে তার শিক্ষক ওরফে হবু বরের কাছে কষি এক থাপ্পড় খায়, তাহলে ওই ছাত্রী কবে থেকে পড়াশোনায় মনোযোগী হবে? শুকনো ঝোঁক দিলে বই বের করলো নীরা। বিয়ে হবে আর 6 দিন পর, আর তার আগে তো আবার কেনাকাটা করবে, মেহেন্দি আর গায়ে হলুদ আছে। এদিকে কিনা হবু বর হয়ে হবু বউকে পড়াশোনার জন্য শাসন করছে, থাপ্পড়ের হুমকি দিচ্ছে। মনে মনে নীরা বলে, এমন বিয়ে করব না আমি। নীরাকে পড়ানো শেষ করে দীপ চলে যায়। নীরা প্ল্যান করতে থাকে কিভাবে বিয়ে ভাঙবে। বাবাকে বলে দেখবে। একবার দৌড়ে চলে গেল নীরা মিস্টার রবিনের কাছে। মিস্টার রবিন একটু আগে শোরুম থেকে এসেছেন, নাস্তা করে টিভি দেখছে। নীরা আশেপাশে তাকালো, মিসেস নাজনীন নেই। এই সুযোগে বাবাকে বশ করতে হবে। সাথে সাথে বাবার পাশে বসে বাবাকে জড়িয়ে বলে, ও বাবা, আমি না তোমার আদরের একমাত্র মেয়ে, আমাকে ওই সুগার ড্যাডির সাথে মেয়ে দিতে পারো তুমি? ছি মা, এভাবে কাউকে বলতে নেই। দীপ যথেষ্ট ইয়াং ও হ্যান্ডসাম পারসন। সুগার ড্যাডি তো বলা হয় বাবার বয়সীদের। দীপ তো তোমার বাবার বয়সী না। বাবার বয়সী না হলেও বাবার মতো। শিক্ষক হলো পিতা মাতার সমতুল্য, ম্যাম হলে মাতা, স্যার হলে পিতা। এদের বিয়ে করলে বলতে হবে নাউজুবিল্লাহ। মেয়ের কথা হেসে দেন মিস্টার রবিন। বলে, দীপকে তোমার পছন্দ না কেন? কিভাবে পছন্দ হবে? আজকের দিন বাদ দিলে আর 2 দিন পরে মেয়ের অনুষ্ঠান, উনি কিনা আমাকে এখনো পড়াতে আসবে। আবার কলেজেও শাসন করে, এমন লোককে কে বিয়ে করতে চাইবে? তুমি যেমন বাদরের মতো লাফালাফি করো, তাতে তো ঠিকই কাজ করে। রান্নাঘর থেকে আস্তে আস্তে বলে বসেন মিসেস নাজনীন। থাক না, মেয়েটাকে আর বইকো না, কদিন পর তো বিয়ে। আপাতত কলেজে যাওয়ার দরকার নেই। তুমি আর নীরব আদর দিয়ে বাদর বানিয়েছো। ঠিক আছে, কলেজে যেতে হবে না, কালকের দিনটুকু শুধু দীপ এসে পড়িয়ে যাবে। এমনিতেও বিয়ের পরে 2-3 দিন পড়াশোনা করবে না। নীরা খুশিতে নেচে উঠল। আপাতত কলেজে যাবে না, কি মজা তার। নীরা নাচতে নাচতে ঘরে এসে কেয়াকে কল দেয়। কেয়া রিসিভ করে বলল, দোস্ত, কাল থেকে কলেজ যাব না, আপাতত কলেজ যেতে না করে দিয়েছে আম্মু। দোস্ত, তাহলে আমিও যাব না কলেজে, তুই না গেলে আমি কেন যাব? আচ্ছা, তাহলে আয় আমাদের বাসায়, একসাথে মজা করব। কালকে না দোস্ত, কাল বিকেলে একটু বাইরে যাব আমি, পরশুদিন থেকে থাকবো তোর সাথে। আচ্ছা ঠিক আছে, এমনিতেও কাল ওই খচ্চর পড়াতে আসবে আমাকে। দোস্ত, বিয়ের আগে বরের কাছে পড়তে বসবি। আহ, কি রোম্যান্টিক মোমেন্ট, তাই না বল? ধর, তুই আর লোকের সাথে রোমান্টিক দেখছিস? কিভাবে বিয়ে ভাঙবো সেটা বল। খুবই সিম্পল,
কালকে পড়াতে আসলে পড়াশোনা না করে জ্বালাতে থাক, দেখবি রেগে যাবে। স্যার তো মুডি প্লাস পড়াশোনার প্রতি বেশি সচেতন। তোর মতো ডাব্বা খাওয়া আবার যদি দেখে বিয়ের আগেই মাথায় চড়ে বসেছিস, তখন নিজে থেকে বিয়ে ভেঙে দিবে। হ্যাঁ ঠিক বলেছিস, কাল খুব জ্বালাবো আমি ওই ক্যাডার সাহেবকে। যখন দেখবি আমি বউ বলি, তার জীবন তেজপাতা হয়ে যাবে, নিজে থেকেই রাস্তা কেটে চলে যাবে। আচ্ছা দোস্ত, বেস্ট অফ লাক। মা ডাকছে, খেতে যেতে হবে। বাই। তাই সকালে নীরা কলেজে যায়নি বলে ছাদে উঠেছিল। দীপান্বিতা এসেছে ঠিক সেই সময়। দীপান্বিতাদের ছাদ থেকে নীরাদের ছাদের দূরত্ব নেই বললেই চলে। ডিগবাজি দিয়ে ওপরের ছাদে চলে যাওয়া সম্ভব। দীপান্বিতা নীরাকে দেখে বলে, হবু ভাবি যে এত সকালে ছাদে, আমাদের ভাগ্যটা কতটা ভালো তাই না বলো? পাশাপাশি বাসা থেকে বিয়ে হবে। মুখ পুড়িয়ে নীরা বলে, আপু তুমিও? আমিও কি? ওই ক্যাডার সাহেব আমার শিক্ষক, তাকে বিয়ে করা মানায়? কেন মানাবে না? কেমন দেখা যায় স্যারের ছাত্রীর বিয়ে? জোরে হেসে দেয় দীপান্বিতা, বলে, আমার ভাই না হয় একজন শিক্ষক, তাই বলে কি এখন কাউকে বিয়ে করতে পারবে না? ভাইয়ের জন্য যে পাত্রী দেখতে যাব, সে তো কোনো না কোনো কলেজের ছাত্রী হবে। বিউটি দেখে নিশ্চয় ভাইকে বিয়ে দেব না। বুঝলাম, তুমিও লেগে আছো আমাদের বিয়ে দেওয়ার জন্য। মনে মনে বলে নীরা। কিছুক্ষণ চোখ থেকে দীপান্বিতা বলে, তোমার সেই খাদ্য বিশেষজ্ঞ ভাইয়ের কি খবর? বিয়েতে আসবে কি? ভাই তো তেমন কথা বলে সময়ই পায় না। আজ 5 বছর হলো বাইরে, মাসে 2-1 ছাড়া কথা বলেই না। ভাইকে তো তুমি জানো খুব ভালো করে, পরীক্ষার আগেই কারোর সাথে কোনো কথাই বলে না। বিয়েতে আসবে না ভাই, আর কয়েকদিন পর ওর পরীক্ষা। ও আচ্ছা, তাহলে আজ আমি আসি। রেডি থেকো, কাল সকালে আমরা শপিং করতে যাব। বলেই চলে গেল দীপান্বিতা। নীরা বুঝতে পেরেছে দীপান্বিতা কষ্ট পেয়েছে। নীরব ও দীপান্বিতা একে অপরকে ভালোবাসতো। নীরব জার্মান যাওয়ার পরও খোঁজ নিয়েছিল দীপান্বিতার, কিন্তু 1 বছর পর থেকে আর কোনো খোঁজ খবর নেয় না। কেন এমন করছে নীরব, এটা নীরা জানে না। সন্ধ্যায় দীপ আসার আগে নীরা গান গায়, বিয়ের আগে জামাই আসবে আমায় পড়াতে। আহা কি জীবন আমি পাইলাম, তাতেই যাই আমার সময় ভাবিতে ভাবিতে। এমন সময় দীপ এসেছে নীরাকে পড়াতে। নীরা ভদ্রমেয়ের মতো করে কিছুক্ষণ চুপ ছিল। হঠাৎ করে নীরা বলে ওঠে, স্যার। বলো। আপনাকে না এখন আমার স্যার মনেই হচ্ছে না। তাহলে কি মনে হচ্ছে? আমার হবু বর। মানে? বুঝতে পারছি না? কাল তো আমাদের মানে আপনার আমার বিয়ের কেনাকাটা আছে, তারপর আমাদের মেহেদি রাত। আপনার নামেই আমি আমার বাম হাতে মেহেদি দেব, তারপর হবে আমাদের হলুদের অনুষ্ঠান। আপনাকে আর আমাকে জনে জনে এসে হলুদ লাগিয়ে দেবে, আর তারপরের দিন আমি আর আপনি 3 কবুল বলি হয়ে যাব একে অপরের। খুব খুব করে কাশতে থাকে দীপ। নীরা পানির গ্লাস এগিয়ে দেয়, বলে, এই নিন পানি খান। দীপ পানি খেয়ে বলে, বিয়ের সময় হলে বিয়ে হবে, এখন পড়তে বসো। আচ্ছা, এখন আপনাকে আমি ঠিক কী নজরে দেখব বলুন তো? আমার কলেজের স্যার, নাকি প্রাইভেট স্যার, নাকি আমার হবু বর? দীপ তাকায় নীরার দিকে, দেখতে পায় নীরা না পড়ার বাহানা করছে, তাই বলে, আপাতত স্যার ভেবে রেসপেক্ট করো, কাল থেকে না হয় আমাকে হবু বর ভেবে নিও। কিন্তু স্যার, মন তো আমার পড়ার ভিতরে নেই, মন তো আমার এখন বিয়ে নিয়ে পড়ে আছে। বিয়েতে কি কি কিনবো, কি পরবো, আর কি কি করব, এইসব নিয়ে। আর বলতে পারে না নীরা। ঠাস করে ডান গালে এক থাপ্পড় খায়। দীপ এবার রেগে বলে, সেই ধরে দিচ্ছি বিয়ে বিয়ে করেই যাচ্ছ। তুমি কি মনে করো আমি জানি না যে তুমি বিয়ে করবে না? শুধু শুধু পড়াশোনার থেকে মনোযোগ সরানোর ধান্দা, তাই না? চুপচাপ এখন পড়তে বসো। এক থাপ্পড়ে পড়াশোনায় মনোযোগ এসে যায় নীরার। এটা আজ থেকে না, সেই 7 মাস থেকে হয়ে আসছে। 7 মাস হতে চললো দীপ তাকে পড়ায়, আর এই 7 মাসে কয়বার যে নীরার গাল লাল হয়েছে তা নীরার কাছে অগণিত। দীপ নীরাকে পড়ানো শেষ করে চলে গেল। নীরা বিড়বিড় করে বলে, খচ্চর বেটা, আমার গাল করে লাল, আবার করবে আমার বিয়ে। তোকে আমি করবো কলিজা ভরে বিয়ে, তাহলে না আমার নামও নীরা নয়। আজ নীরা ও দীপ সপরিবারে একসাথে গিয়েছে শপিং মলে। সবাই মিলে শপিং করতে থাকে। কেউ আছে নীরার সাথে। নীরা কেয়ার কানে ফিস ফিস করে বলে, দোস্ত, দেখতে দেখতে তো সময় এগিয়ে আসছে, বিয়ে ভাঙার তো কোনো নাম গন্ধই নেই। আজ আবার কেনাকাটা করতে এসেছি। আরে দোস্ত, প্যারা নিবি না, শুধু চিল কর। এই সুযোগে কিছু ড্রেস তো পাবি,
তাছাড়া শপিং করলেই তো আর বিয়ে হয় না। আসলেই ঠিক বলেছিস তুই, এই সুযোগে অনেক কেনাকাটা করতে পারবো। খুব ভালো আইডিয়া। বলেই নীরা বিয়ের জামা কাপড় বাদ দিয়ে রেগুলার জামা কাপড় চয়েস করতে থাকে। নীরার এই খামখেয়ালিগুলো সবাই দেখতে থাকে, কিন্তু কেউ কিছু বলে না। সবাই জানে নীরার মতো ঘাটতেরা আর দুটো নেই। দীপের মা নীরাকে কাপড়গুলো কিনে দিতে সাহায্য করে। নীরার মা চেয়ে চেয়ে তামাশা দেখছে। শেষে না পেরে নিজেই মেয়ের জন্য বেনারসি কিনে নেয়। আজ নীরা ও দীপের মেহেদি অনুষ্ঠান। সবাই আজ নীরাদের বাসায় এসেছে। নীরার দুই হাতে পার্লারের মেয়েরা মেহেদি দিয়ে দিচ্ছে। নীরা দুই পাশে হাত পেতে বসে আছে। সামনে সবাই নাচ গান করতে থাকে। নীরার খুব ভালো লাগে এই পরিবেশটা। নীরা কিয়াকে বলে ওঠে, নিজেকে আজ সম্রাট শাহজাহানের বেগম মমতাজ মনে হচ্ছে। আহ, দুই পাশ থেকেই দুজন আমার হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। সামনে কিছু মানুষ নাচ গান করে এনজয় করছে, আর কিছুক্ষণ পর পর তুই এসে আমাকে খাইয়ে দিচ্ছিস। তো শাহজাহান কিন্তু আমাদের এই আদনান কবির দেব স্যার। নীরা কিছু বলতে যাবে তার আগে রিক আসে। রিক সবাইকে বলে ওঠে, এখানে অনেক মানুষ আছে, আমরা সব একই এলাকার, সে কারণে আমরা একটু কনফিউজ আছি যে কে বরপক্ষ আর কে কন্যাপক্ষ। তাই আমরা নিজেরা সিলেক্ট করলে ভালো হয় কে কোন পক্ষ। সাথে সাথে কিয়া বলে, যেহেতু আমি মীরার বেস্ট ফ্রেন্ড, তাই আমি কন্যাপক্ষ। কিয়ার উত্তরে রিক হালকা হেসে বলে, তাহলে আমি বরপক্ষ। ওকে, তাহলে আপনি আমাদের অপোজিটে। কন্যাপক্ষরা সব একদিকে হও আর বরপক্ষের আরেক দিকে। জো হুকুম বিয়ান সাহেবা। বলেই পক্ষ ভাগাভাগি করা হয়। সবাই মিলে একসাথে এবার নাচ গান করতে থাকে। নীরা মেহেদি দেওয়া শেষ। পার্লারের মেয়েটা জিজ্ঞেস করে, বরের নাম কি দিব? নীরা কিছু বলে না। কিয়া বলে ওঠে, বরের পুরো নাম আদনান কবির দ্বীপ। আপনি দ্বীপ লিখে দেন। নীরা চোখ বড় বড় করে তাকায় কিয়ার দিকে। কিয়া শুকনো চোখ গিলে বলে, দোস্ত, মেহেদি তো উঠে যাবে কয়েকদিন পর, 1 সপ্তাহের ব্যাপার তো। একবার একটু আন্টির দিকে তাকা। এখন যদি তুই নাম লিখতে বাধা দিস, আমি শিওর আন্টির হাতে মিষ্টির পাত্র আর থাকবে না। ওই মিষ্টির পাত্রের জায়গায় আসবে বিছানা ঝাড়া ঝাড়ু। আর তুই শাহজাহানের ওই তাজমহল না পেয়ে জায়গা পাবি ফুটপাতে। তাছাড়া মেহেদি দিলেই তো আর বিয়ে হয় না। নীরা তাকালো মিসেস নাজনীনের দিকে। মিসেস নাজনীন এদিক ওদিক তাকিয়ে মিষ্টি বিতরণ করছেন আর নীরার দিকে বারবার তাকাচ্ছেন। ভয়ে নীরা আর কিছু বলে না। নীরা না পেরে তার বাবার দিকে তাকায়। মিস্টার রবিন চোখের চশমা ঠিক করে অন্য দিকে ফিরে এ দেখে নীরা বলে ওঠে, বউ পাগলা বাপ আমার। কথাটা কেউ না শুনলেও কেয়া শুনে ফেলে, কারণ কেয়া নীরার ডান পাশে গা ঘেঁষে বসেছিল। বাবার নামে এমন বাক্য শুনে হেসে দেয় কেয়া। কেয়া জানে মিস্টার রবিন বউ বলতে কতটা পাগল, আবার ভয়ও পায় বউকে। কেয়ার হাসির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রিক। কেয়াকে হাতে ইশারা করে দেখিয়ে বলে, কিলার হাসি। কেয়া লজ্জা পায় একটু। রিকের থেকে মুখ সরিয়ে নীরার দিকে তাকায়। হাতে নীরা তার হাতের দিকে তাকিয়ে থাকে। এই হাতে এখন ইংরেজিতে লেখা আছে দ্বীপ। সকালে সবার চিল্লাচিল্লির শব্দে ঘুম ভেঙে যায় নীরার। বিয়ে বাড়িতে কি আর ঘুম হয়? ঘুম থেকে উঠে একটা হামি তোলে নীরা। পাশে তাকায়, মিনিকে কোলে নিয়ে বলে, যার বিয়ে তার খোঁজ নেই, পাড়া পড়শি ঘুম নেই। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গেল নীরা। নীরাকে দেখলো নীরার মা সোফায় বসে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছেন। পাশে বসে রিকের মা সান্ত্বনা দিচ্ছেন। এভাবে করলে কি আর মেয়ে বিদায় দেওয়া যায়? মেয়েকে তো এক সময় বিয়ে দিতেই হবে। তুমি নিজেকে শক্ত রাখো। নীরব নেই তো কি হয়েছে? আমার রিক তো আছে, ও পালন করবে নীরব ভাইয়ের জায়গা। নীরা বুঝলো তার বিয়ে দেওয়ার জন্য যেমন লেগে আছে, ঠিক তেমন কষ্টও পাচ্ছে মিসেস নাজনীন। গায়ে হলুদের স্টেজ সাজানো হয়েছে। দুপুরে সবাই বিভিন্ন স্ত্রী সাজাতে ব্যস্ত। রিকো কেয়া মিলে ফুল দিয়ে স্টেজের কাজ করছে। দীপান্বিতা স্ত্রী সাজাতে থাকে। দীপের মা মিসেস সাবিনা আলপনা আঁকাতে পারেন অনেক সুন্দর। তাই যেখানে দীপ ও নীরারকে হলুদের জন্য বসানো হবে, তার সামনে নিজ দায়িত্বে তিনি আলপনা আঁকেন। সন্ধ্যায় হলুদের আয়োজন শুরু করা হয়। দীপ ও নীরাকে বসানোর একটি স্টেজ করা হয়, আর তাদের সামনে নাচ গান করার একটি স্টেজ করা হয়। নীরাকে হলুদের শাড়ি ও ফুলের গহনা পরানো হয়। নীরার প্রিয় হলুদ গোলাপের সাথে রজনীগন্ধার মিশ্রণ করে লাল টিকলি, কানের দুল ও ভিন্ন গহনা যেগুলো কিয়া ও রিক মিলে বানায়, সেগুলো পরানো হয় নীরাকে। বিয়েতে রাজি না হলেও নীরার এই সাজ যেন ভালো লাগে। নীরা নাচতে নাচতে বিয়ে করতো। যদি এই বিয়ের পাত্র আদনান কবির না থেকে অন্য কেউ থাকতো।
কিন্তু ওই ক্যাডার সাহেব যে বিয়ের পর রোমান্স না করে পড়াশোনা নিয়ে জ্ঞান দিতে থাকবে, এগুলো ভাবলেই বিয়ে করার স্বাদ মিটে যায় নীরার। স্টেজে বসানো হয়েছে নীরাকে, পাশে দীপকে নিয়ে আসে দীপান্বিতা। দীপের পরনে হলুদ পাঞ্জাবি ও কালো জিন্স, হাতা ফোল্ড করা, চোখে চশমা, চুলগুলোতে জেল দিয়ে স্পাইক করা। নীরা আর চোখে তাকিয়ে যেন ক্রাশ খায়। ভালোভাবে যখন দীপের দিকে তাকালো, দেখতে পেল দীপ মুড নিয়ে বসে আছে। আর তাকালো না নীরা এই ঘোমরা মুখর দিকে, বিয়ে করতে এসে কিনা মুড দেখাচ্ছে। হলুদে সবাই এসে নীরা ও দীপের মুখে মিষ্টি দিয়ে যাচ্ছে। যেই আসছে সে খালি মিষ্টি, পায়েস আর কেক খাইয়ে দিতে থাকে। টানা 1 ঘন্টা এমন চলার পর না পেরে নীরা বলে ওঠে, আরে আন্টি, আমাকে কি আপনার খাদক মনে হয়? সেই ধরে খালি মিষ্টি আইটেমগুলো খেয়েই যাচ্ছি। আমি এমনিতেই মিষ্টি মেয়ে। আমার আশেপাশে একজন তেতো লোক আছে, তাকে ভরে ভরে মিষ্টি খাওয়ান। যদি একটি মিষ্টি হাসি দিয়ে অনুষ্ঠান উপভোগ করে। সবাই হেসে দেয় নীরার কথায়। দীপ গলা খাকারে দিয়ে ওঠে। দীপান্বিতার কানে কানে মিসেস সাবিনা বলে, তোর ভাইয়ের জন্য এই মেয়েই উপযুক্ত। সারা জীবন আমাদেরকে মুখ দেখিয়ে চলতে দেখেছি, এখন থেকে দেখবো কিভাবে মুখ থাকে ওর। পাশে দাঁড়ানো মিসেস নাজনীন শুনে ফেলেন কথাগুলো। সেও খুশি হয় তার মেয়েকে উপযুক্ত একটি পরিবারে বিয়ে দিতে পারছে বলে। কিয়া এসে নীরা ও দীপকে হালকা হলুদ ছোঁয়ালো, তারপর হাঁটা দেয় স্টেজের দিকে। নাচ করবে তাই। ঠিক তখনই চারপাশ থেকে লাইট বন্ধ হয়ে যায়। কিয়ার পিছন থেকে হঠাৎ বেজে ওঠে। এই যে বিয়ান সাহেবা। শুনতে পেয়ে কিয়া তাকায় পিছনে, দেখতে পায় রিক এসেছে ডিজের লোক নিয়ে। লাল আর হলুদের মিশ্রণে পাঞ্জাবি পরে রিক। কিয়া পরেছে হলুদ আর লাল মিশ্রণে একটি শাড়ি। রিক এসে কিয়াকে হাত ধরে স্টেজে নিয়ে যায়, তারপর তারা নাচতে শুরু করে। বেয়ান সাহেব, আপনার জন্য ঢাকা থেকে যে আনছি গানে। নীরা এদের নাচ দেখে খুশিতে হাত তালি দিতে থাকে। কিসের ক্যাডার সাহেব, সে তো ভুলেই গেছে কার সাথে কার বিয়ে হচ্ছে। হলুদের সাজ, গা থেকে কাঁচা ফুলের গন্ধ, আবার সামনে প্রিয় মানুষগুলোর নাচ, এগুলো দেখে সেও যেন নাচতে শুরু করে। কেউ রিকে সে নীরাকে স্টেজে নিয়ে যায়। বিয়ের বউ নিজে নাচতে থাকে। সবাই যেন এতে আরো খুশি হয়। অভ্র এসে নীরার সাথে তাল মেলাতে থাকে। নাচ শেষ করে কিছু মানুষ গান গাইতে থাকে। সবার গান শেষে নীরা বলে, আমিও গান গাইতে চাই। নীরার যে ভাঙা গলার স্বর, এটা ভেবে মিসেস নাজনীন মাথায় হাত। দীপান্বিতা নীরার হাতে মাইক দেয়। নীরা গাইতে থাকে, আমার মায়ের কথা শুই না, অল্প বয়সে করব বিয়া, ক্যাডার সাহেব হবে আমার চাইয়া, ঠাকুর খাতে থামবো আমি গাল বইরা, কেউ তো বোঝে না আমার জ্বালা। আর গাইতে পারল না নীরা। মিসেস নাজনীন মাইক নিয়ে নিলেন। সবাই মিটিমিটি হাসতে থাকে। নীরা যে ঘাটতারা এটা প্রতিবেশী সবাই জানে। মিস্টার রবিন খুক খুক করে কাশতে থাকেন। মিস্টার সমুদ্র গান হজম করতে না পেরে জায়গা থেকে পালিয়ে যান। মিসেস সাবিনা ও দীপান্বিতা দীপের দিকে তাকিয়ে মিষ্টি মিষ্টি হাসতে থাকে। তার ছেলেকে উচিত শিক্ষা দিয়েছে এই মেয়ে। অভ্র, সে তো এতক্ষণ নীরার ভাঙা রেডিওর সাথে তাল মিলে নাচতে থাকে। গান বন্ধ হয়ে বিরক্ত হয় অভ্র, তাই বলে, কি হলো মামি? তোমার নানু মাইক নিয়ে নিয়েছে। মুখ গোমরা করে বলে নীরা। রাত 10টা বাজতেই অনুষ্ঠান শেষ করে সবাই বাসায় যায়। ক্লান্ত হয়ে নীরা ঘুমিয়ে পড়ে। পরের দিন বিকালবেলা নীরাকে বউ সাজাচ্ছে পার্লারের লোকজন। কেয়া পাশে বসে আছে। নীরা এবার রেগে আছে কেয়ার ওপর। কোনো আইডিয়া তো দিলই না, উল্টো নিজে সাজতে থাকে। পার্লারের মেয়েরা চলে গেল। নীরা বলে ওঠে, একটু পর আমার বিয়ে। এই বিয়ে ভাঙার কি কোনো ব্যবস্থা আছে? কাল এত পাগলামি করলাম, কিন্তু কেউ বিয়ে ভাঙলো না। আমি আর কত চেষ্টা করব? নেল পলিশ পড়তে পড়তে কিয়া বলে, আরে ইয়ার চিল কর, দরকার হয় পালিয়ে যাবি। বউ সাজলেই তো আর বিয়ে হয় না। পালিয়ে কোথায় যাব আমি? আপাতত স্টেশনের কোথাও যেয়ে লুকিয়ে থাক। সন্ধ্যের দিকে কল দিবি, আমি যেয়ে চুপটি করে আমাদের বাসায় নিয়ে আসব। কাজ করবি? আইডিয়া খুব ভালোভাবে। বিয়ের সময় হয়ে গেছে। কাছে এসে বসে আছে, কিন্তু বউ নেই সেই জায়গায়। সবাই বলা বলি করতে থাকে, বউ পালিয়েছে, বউ পালিয়েছে। প্রিয় ক্যাডার সাহেব, অপ্রিয় আদনান কবির দীপ স্যার, আপনাকে বিয়ে করবো না বলে অনেক প্ল্যান করেছি। আমি জানি আপনিও আমাকে বিয়ে করতে রাজি না। আপনার কুমড়ো মুখ দেখলেই বোঝা যায় আপনি তো কোনো কাজেরই না, খালি পারেন বিদ্যা সাগর হতে। ক্ষমতা থাকলে আপনার বইগুলোর সাথে আপনার বিয়ে দিতাম। ভেবে দেখেন তো, একসাথে কতগুলো বউ পেতেন। বইগুলো এক একটা হতো একে অপরের সতীন। আপনার বেনিফিট আছে এতে। মানুষ সতীন হলে চুল ছিঁড়াছিঁড়ি করে, কিন্তু বই সতীন হলে আপনাকে সবাই একসাথে বিদ্যা দিবে। আইডিয়াটা কিন্তু ভালো আছে। পারলে এখনই বিয়ে করুন আপনার বইগুলোকে। আমি পালাই। ইতি আপনার অপ্রিয় ছাতি।
ক্লাস না হওয়াবো ডাব্বা খাওয়া নীরা। এত বড় চিঠি আকার SMS পড়ে স্মিত হাসল দীপ। মনে মনে নীরাকে বলে ওঠে, পাগলি। ঠিক তখনই পেছন থেকে কেউ ধাক্কা দেয় তাকে। কে ধাক্কা দিল দেখার জন্য পিছনে তাকালো দীপ। তাকিয়ে দেখতে পেল কারো খয়েরি রঙের কালো শাড়ি পরিহিত এক মেয়েছি আর কেউ না, হীরা। হীরা দৌড়তে হঠাৎ কারোর সাথে ধাক্কা খায়। কার সাথে ধাক্কা খেলো তাই দেখতে যেয়ে দেখতে পেল দীপকে। দীপ নীরাকে দেখে বলে, তুমি না পালিয়েছো? পালিয়ে ঠিক তার কাছেই এলে যাকে বিয়ে করবে না। নীরা পেছনের দিকে তাকিয়ে আশেপাশে ভালো করে দেখে নিল, তারপর বলে, আসলে আমি নিজেকে বাঁচাতেই দৌড়াচ্ছি। মানে? একটু আগে আমি একা একা স্টেশনে বসেছিলাম, মনে সুখে আপনাকে SMS করতে থাকি। একে তো শীতের সন্ধ্যা, তার উপর মশা কামড়ায়। আমি বারবার কেয়াকে কল দিতে থাকি, ও কল রিসিভই করে না। হঠাৎ এক চিকনা শুটকি মাছের মতো গুন্ডা আমার কাছে আসে, আমাকে বলে, সুন্দরী বাড়ি থেকে পালিয়েছো বুঝি? অনেকক্ষণ ধরে বসে আছো, বয়ফ্রেন্ড আসছে না? ওই বয়ফ্রেন্ড আর আসবে না, তাতে কি, আমি তো আছি, চলো আমি তোমাকে নিয়ে যাব বলে আমার হাত ধরে টানতে থাকে। আমি কোনো মতেই তার হাত কামড়ে চলে এসেছি। হাঁপাতে হাঁপাতে বলে নীরা, তারপর আবার বলে ওঠে, আপনি এখানে কেন? আমিও পালিয়েছিলাম। মানে কি? মানে বিয়ে যেহেতু তুমি করবে না তাই আমিও এখানে আসছি। ও আচ্ছা, তার মানে আমরা দুজনেই বাসা থেকে পালিয়েছি। আগে যদি জানতাম আপনি পালাবেন তাহলে আমি আর পালাতাম না। এখন কি করবে? কি আর করবো, কেয়া ফোন ধরলে ওর বাসায় থাকবো। ওদের কথার ভিতরে সেখানে হাজির হয় 4 জন লোক। তারা এসে জিজ্ঞাসা করে, তোমরা এখানে এই সময় কি করো? নীরা ও দীপ একে অপরের চাওয়াচাওয়ি করে। লোকগুলো উত্তর না পেয়ে আবার বলে ওঠে, দুজনেই তো বিয়ের সাজ, কি আছে তোমাদের কাছে? ভয় পেয়ে যায় নীরা। দীপ কিছু বলতে যাবে তার আগে নীরা বলে, আমরা তো চন্দ্রবিলাস করতে এসেছি। পাগল মনে হয় আমাদের? তোমাদের সাজসজ্জা দেখে স্পষ্ট বোঝা যায় তোমরা বড় বউ, সাথে আরো কিছু থাকতে পারে। ওই তো বিয়ে করে বড় বউ, হাঁটতে হাঁটতে এখানে এসেছি, আবার হাঁটতে হাঁটতে বাসায় যাব। তোমাদের কাছে কি কি আছে? ভয়ে বা নীরা দীপের পিছনে যায়। দীপ ফিস করে বলে, আমি কিছু বলতে যাচ্ছিলাম, তার আগেই কেন পাকনামি করতে গেলে? আপনি তো সব বিষয়ে অকর্মা, তাই ভেবেছিলাম আজকেও মুখে তালা মেরে বসে থাকবেন। কথাগুলো লোকগুলোর ভিতর একজন বলে ওঠে, ওই দেখো ফিস করে প্ল্যান করছে, এই এদের একটুই ধরে নিয়ে চল। নীরা দীপকে খোঁচাতে থাকে, বলে, স্যার চলেন বাড়ি যাই, পালান এখান থেকে। বিয়ে হলে হবে, কিন্তু এরা ধরে নিয়ে কোথায় গুম করে দেবে কে জানে। তাড়াতাড়ি চলেন, পালাই। বলে নীরা নিজেই দীপের হাত ধরে দৌড় দেয়। ওদের পিছনে লোকগুলো দৌড়তে থাকে। ওরা ওখান থেকে চলে যাওয়ার পর পিছনের কাছ থেকে বেরিয়ে আসে 2 জন মানব। তারা আর কেউ না, কেয়া ও রিক। সাথে সাথে কেয়া মিসেস নাজদিনকে কল দিয়ে বলে, আন্টি প্ল্যান সাকসেসফুল, ওরা এখন নকল গুন্ডাদের দৌড়ানি খেয়ে চলে যাচ্ছে কমিউনিটি সেন্টারে। মিসেস নাজনীন হালকা হেসে ফোন কেটে দেয়। সাথে সাথে মিস্টার রবিনকে বলে, কাজী ডাকো নীরার বাবা, ওরা বর বউ একসাথে গুন্ডাদের তাড়া খেয়ে এদিকে আসছে। বলতে না বলতে হাজির হয় নীরা ও দীপ। ওদেরকে দেখে মিস্টার সমুদ্র বলে ওঠে, কাজী বসে আছে বেআইন, আপনি কোনো চিন্তা করবেন না। আমার বৌমা নিজ দায়িত্বে নিয়ে এসেছে আমার ছেলেকে, এবার বিয়ে সম্পূর্ণ হবে। আগত্যা বর বউয়ের স্থানে বসতে হলো নীরা ও দীপকে। কাজী এসে বিয়ে পড়ালেন তাদের। নীরা ও দীপ একে অপরের কে 3 কবুল বলে বিয়ের বন্ধনে জড়ালো। তারপর তারা রেজিস্ট্রি পেপারে সই করেন। বিয়ের কাজ শেষ হলে কেয়া ও রিক আসে সেখানে। কেয়া নীরার কাছে এসে বলে, দোস্ত মন খারাপ করিস না, জাস্ট আর বলতে দিল না নীরা। এবার নীরা নিজেই বলে, এবার নিশ্চয়ই বলবি দোস্ত, কবুল বললেই তো আর বিয়ে হয় না। ভুলেও এখন এই পাপের কথা বলিস না। 3 কবুল বলেই আমি এসে গেছি ক্যাডার সাহেবের বিদ্যাসাগরে। নীরার এই কথা শুনে হেসে দেয় বিয়েবাড়ির সবাই। ঠিক সেই সময় উপস্থিত হয় ওই 5 জন গুঞ্জা। একজন যে নীরাকে একা পেয়ে হাত ধরে টান দিয়েছিল, আর বাকিরা যারা নীরা ও দীপকে একসাথে ধরে নিতে চেয়েছিল। কেয়া ওদেরকে দেখিয়ে বলে, পাগল নাকি? আজ আর বলতাম না যে কবুল বললেই বিয়ে হয় না। আসলে এতদিন আমি যা কিছু করেছি আন্টির ইনস্ট্রাকশন মেনে। কয়দিন আগে বাড়ির সামনে বখাটে নান্টুকে তুই টাকা দিয়ে রেখেছিলি আর বলেছিলি যে আজ তুই পালাবি, ওটা আন্টি দেখে নেয়। তাই তো আন্টি আমাকে সব সময় বলে দিত তোকে কোথায় কখন কিভাবে রাখবো। আর ওই যে লোকটি তোকে স্টেশনে জেরা করছিল, উনি হলো এই কমিউনিটি সেন্টারের দারোয়ান। আর এই যে 4 জন তোদের তাড়া করেছে, এনারা হলো বাবুর্চি। আন্টি টাকা দিয়ে তোদের সাথে এই কাজ করেছে।
নীরা একবার তাকায় কেয়ার দিকে, আরেকবার তাকায় মিসেস নাজনীনের দিকে। মিসেস নাজনীন নীরা কাছে এসে বলে, তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তোমারই তো মা আমি, কি করবে না করবে সব কিছুরই খোঁজ খবর রাখতে হয়। এই জন্য তো আজ সারাদিন নজরে নজরে রেখেছি তোমাকে। মুখ ফোঁতা করে বসে আছে নীরা। এরা সব তার শত্রু, তাকে বানিয়ে দিল বিদ্যাসাগরের বউ। তবে নীরা নিজেও কম না, মনে মনে প্রতিজ্ঞা করে, এই ক্যাডার সাহেবকে যদি আমি বিদ্যাসাগর থেকে না সরিয়েছি, আমার নাম মঞ্জারি মীরা না। কিয়া এবার খাবার দিকে যায়। রাত অনেক হয়েছে, এখন ক্ষুধা লেগেছে তার। খাওয়ার জন্য টেবিলে বসতে যাবে রিক এসে বলে, তো বিয়ান সাহেবা, প্ল্যান সাকসেসফুল হলো। এবার কি আমরা বন্ধুত্ব করতে পারি? বন্ধুত্ব করা যায়, খারাপ হবে না। তাহলে বিয়ান সাহেবার নাম্বার দেন, মাঝে মাঝে খোঁজ খবর নিব। কিয়া দিল নাম্বার রিককে। তারপর একসাথে খেতে বসে তারা। বিয়ের কাজ সম্পন্ন করে সবাই বাড়ি ফিরে। নীরাকে দীপান্বিতার ঘরে নিয়ে যাওয়া হয়, ভালো করে সাজিয়ে দিয়ে তারপর দীপের ঘরে আনা হয়। দীপ এখনও আসেনি। নীরা ঘরটি ভালো করে দেখতে থাকে। তার প্রিয় হলুদ গোলাপ ও সাদা কাঠগোলাপ দিয়ে সাজানো খাট নীরার কাছে সুন্দর লাগে। বিয়ের সব কিছু নীরার কাছে সুন্দর লাগে, শুধু এই বর ছাড়া। এমন থাপ্পড় থেরাপি দিতে থাকলে তাকে কি করে বর বানানো যায়? এমনি তার ক্যারিয়ার সাহেব দেখতে মাশাল্লাহ কোনো হিরোর থেকে কম না। এই যে একটা গোমরা মুখ আর কথায় কথায় থাপ্পড় থেরাপি, এই জন্যই অপছন্দ নীরার কাছে। দীপ এসেছে রুমে। দীপকে দেখার সাথে সাথে সবাই রুম ত্যাগ করে। সবাই চলে যাওয়ার পর দীপ দরজা লাগিয়ে দেয়। নীরা শুকনো ঢুক খুলতে থাকে, কিন্তু দীপ নীরাকে পাত্তা না দিয়ে আয়নার সামনে যেয়ে হাত থেকে ঘড়ি খুলতে থাকে। চোখের চশমা হালকা ঝুঁকে নাকের দিকে আসে। নীরা তাকিয়ে থাকে দীপের চেহারার দিকে। এই লোক যে এখন তারপর ভাবতেই গায়ে হালকা শিহরণ দিয়ে গেল নীরার। দীপ এসে বিছানায় শুতে যাবে, অমনি নীরা বলে ওঠে, আপনি খাটে ঘুমাবেন? এছাড়া কোথায় ঘুমাবো? আপনি খাটে ঘুমালে আমি কোথায় ঘুমাবো? আমি কি জানি, বনে জঙ্গলে সমুদ্রে যেখানে মন চাই ঘুমাও। আমি এখন ক্লান্ত, ঘুমের দরকার আমার। বলে দীপ শুতে যাবে, নীরা আবার বলে ওঠে, না, আপনি বিছানায় ঘুমাবেন না। আগে আমার 3টি শর্ত আছে, এগুলো শুনবেন, তারপরে আপনি ঘুমাতে পারবেন। এত রাতে আবার কিসের শর্ত? প্রচুর ক্লান্ত আমি, ঘুমাতে হবে। আসছে আমার ঘুম পাগলা। কি মনে করেন আপনি? আপনার একার ঘুম আছে, আমার ঘুম নাই? আমারও ঘুম আছে, কিন্তু এখন যদি এই কথাগুলো না বলি তাহলে আর বলতেই পারবো না, বললেও শুনবেন না আপনি। এটা আমি ভালো করেই জানি, তাই ভালোই ভালো কথাগুলো শুনুন। না শুনলে এখন আমি দেবো এক চিৎকার। আমার চিৎকার শুনে কেউ না কেউ আসলেও তাদের মাইন্ড কোন দিকে যাবে বুঝতে পারছেন? সবাই বলবে, ওই দেখো বই পাগলা ক্যাডার সাহেব এক রাত হতে পারলো না, বউ পাগলা হয়ে গেছে। কি শর্ত বল? আমার শর্ত 3টি হলো, 1, আপনি বিছানার ওই কোনায় থাকবেন আর আমি এই কোনায়, আমার ধারের কাছেও আসবেন না। 2, আমাকে মাসে মাসে প্রচুর কসমেটিক্স ও ড্রেস কিনে দিতে হবে। আফটার অল আমি আপনার একটা মাত্র বউ। 3, ক্লাসে আমি পড়া না পারলে, বই না নিলে, বেশি বেশি গল্প করলে আমাকে বকাঝকা করতে পারবে না। বলুন রাজি? মামা বাড়ির আবদার পেয়েছো? প্রথম শর্ত মানা যায়, যদি দ্বিতীয় শর্তর কথা না বলতে। বউয়ের কাছে যেতে পারবো না, আবার বউকে না মাসে মাসে আমাকে কসমেটিক আর ড্রেস কিনে দিতে হবে, আবার ক্লাসে পড়া না পারলে কি না কিছু বলা যাবে না। আমি স্কুলের ছাত্রী না যে আপনি আমাকে বকাঝকা করবে, পানিশমেন্ট দিবেন। শর্তে রাজি না হলে বলুন, আমি দিচ্ছি এক চিৎকার। বলেই যে নীরা হা করে অমনি দীপ বলে ওঠে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি রাজি, সবগুলো শর্তে রাজি। গুড, ভেরি গুড। কিন্তু এই মঞ্জারি নীরা তো কারোর মুখের কথা বিশ্বাস করে না। এক কাজ করুন, নিজের হাতে এখানে 3টি শর্ত লিখে নিচে লিখুন, আমি এগুলো অক্ষরে অক্ষরে পালন করব। মান সম্মানের কথা ভেবে দীপকে খাতা কলম বের করে লিখে নিজের সই সহ দিতে হলো। নীরাকে কাগজটি দিয়ে বলে, এই জীবনে প্রথম বাসর হচ্ছে যেখানে বউ তার স্বামীকে দিয়ে সই করিয়ে নিল, তাও আবার কি শর্ত, মাসে মাসে তাকে কসমেটিক আর ড্রেস কিনিয়ে দেওয়াও, ও ক্লাসে পড়া না পারলে বকা যাবে না। এটা আমাদের ডিজিটাল স্যার ও ছাত্রীর ডিজিটাল ওয়েতে বাসন। বলেই মুখের 32 পাটি বের করে নীরা। দীপ কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়ে। নীরাও তার মতো করে খাটের অপর প্রান্তে ঘুমায়। রাতের বেলা হঠাৎ করে দীপ অনুভব করে তার মুখে কি যেন সুরসুরি দিতে থাকে। দীপ ঘুমের ঘরে মুখে হাত দিয়ে ছোট ছোট নরম তুলতুলে মুখ পেয়ে ভয়ে লাফ দিয়ে ওঠে।
উঠে দেখে নরম তুলতুলে জিনিস আর কেউ না, মিনি। রেগে মেগে দীপ মিনিকে হাত নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারে। মিনি কান্না করতে থাকে। মিনির কান্নার শব্দ পেয়ে নীরার ঘুম ভেঙে যায়। উঠে দেখে দীপ মিনিকে ছুঁড়ে ফেলেছে। রেগে গিয়ে নীরা বলে ওঠে, আপনি আমার মিনিকে মারলেন কেন? দীপ নীরার দিকে তাকিয়ে বলে, আসলে বাসরাতে বিড়াল মারতে হয় তো, তাই আমি বাসরে বিড়াল মারতে না পারলেও আসর বিড়াল মারলাম। এবার হয়েছে শান্তি? নীরা কিছু না বলে মিনিকে কোলে নিয়ে আদর করতে করতে ঘুমিয়ে পড়ে। দীপও নিজের মতো করে ঘুমিয়ে যায়। সকাল সকাল বাইরে থেকে চিৎকার চেঁচামেচির শব্দে ঘুম ভেঙে যায় দীপ ও নীরার। ঘুমো ঘুমো চোখে নিয়ে নীরা বসে। তারপর বলে ওঠে, সকাল সকাল শ্বশুর বাড়িতে ডাকাত পড়লো নাকি? শ্বশুর বাড়িতে আসতেই পারলাম না, প্রথম দিনেই ঝগড়াঝাটির শব্দে ঘুম ভাঙলো। পাশে বসে দীপ চোখের চশমা পরে নিল। তারপর দীপ ও নীরা একসাথে বের হলো ঘর থেকে। নীরার পোশাক ঠিক ছিল, কিন্তু শাড়িটা একটু বেঁকে আছে, কপালে টিপ উলচে গেছে, চোখে দেওয়া কাজল লেপটে আছে, লিপস্টিক হালকা উঠে গেছে। এগুলো ভালোভাবে পরখ করলো দীপের দাদি মিসেস শিউলি। মিসেস শিউলি এসে নীরাকে বলে ওঠে, কি গো নাথ বউ, আমার নাতি বিড়াল টিড়াল মারতে পেরেছিল ঠিক মতো? সদ্য ঘুম থেকে ওঠা নীরা সহজ সরল মনে অন্য কিছু ভেবে বলে ওঠে, অনেক জোরে মেরেছে দাদি, ব্যথা পেয়েছি খুব। অবাক হলে মিসেস শিউলি বলে ওঠে, কি কও তুমি? এ কেমন বিড়াল মারা যেখানে সে নিজেই ব্যথা পায়? টনক নড়ল নীরার। কাল বাসায় ছিল, আর এই বুড়ি তারই সূত্র ধরে বিড়াল মারার কথা বলেছে। এখন বুঝতে পারলো। জিহ্বায় কামড় দিয়ে দিল সাথে সাথে। পাশে তাকিয়ে দেখে দীপ তার দিকেই তাকিয়ে আছে। নীরা দাঁত বের করে হেসে দেয়। দীপ মদ নিয়ে বলে, ইডিয়েট। নীরা কথা এড়াতে বলে ওঠে, আচ্ছা দাদি, বাড়িতে ডাকাত পড়েছে? ইয়ে না, মানে এত চিল্লাচিল্লি কেন? মিসেস শিউলি হামি তুলে বলে, ডাকাতি তো পড়ছে নাথ বউ, নাটক তো সবে শুরু হলো। সাথে কি আর তোমাদের বিয়ে এত তাড়াতাড়ি করিয়ে দিলাম? এই যে সুপার গ্লু আটা তোমার বরের পিছনে লাগছে, এখন তুমি গরম পানি হইয়া তোমার বরের থেকে ওরে ছাড়াও। মিসেস শিউলির কথার আগামাথা বুঝলো না নীরা। দীপ বুঝতে পেরেছে কি হয়েছে, তাই আর সে বাবা মায়ের ঘরে গেল না। চিৎকার চেঁচামেচির শব্দ দীপের বাবা মায়ের ঘর থেকেই আসছে। দীপ ড্রয়িং রুমের সোফায় বসেছে, নীরা দীপের বাবা মায়ের ঘরে গেল। নীরাকে দেখে সবাই চুপ হয়ে যায়, ভালোভাবে দেখে নেয় সবাই নীরাকে। এর ভিতরে একটি মেয়ে নাম পিঙ্কি বলেওছে, এ দেখো মা, এই মেয়েটি স্বীকার লাগে যে আমার থেকে আমার ডিপ বেবিকে কেড়ে নিয়েছে। পিঙ্কির কথা শুনে পিঙ্কির মা মিসেস সাদিয়া মিস্টার সমুদ্রকে বলেওছে, এটা তো তোমাদের প্রতিবেশী ভাই। এই মেয়ে তো এসএসসিতে ডাব্বা খাওয়াম, বয়সও কম আমাদের দ্বীপের থেকে। এর থেকে আমার পিঙ্কি কত ভালো, একটা ক্লাসও ফেল করেনি, তার উপর বয়সে দ্বীপের সাথে মানাতো। আমার মেয়েটা সেই ছোটবেলা থেকে দ্বীপকে ভালোবাসে, আর তুমি কি না আমার মেয়ের সাথে বিয়ে না দিয়ে এক ফেলটুসের সাথে বিয়ে দিলে? মিসেস সাদিয়া আর মিস্টার সমুদ্র ভাই বোন না, আপন ভাই বোন না। মিস্টার সমুদ্রের বাবার দ্বিতীয় বউয়ের সন্তান মিসেস সাবিনা। যেহেতু বাবার দ্বিতীয় বিয়েতে মা কিছু বলেনি, তাই মিস্টার সমুদ্র চুপ থাকতেন। মিসেস সাদিয়ার মাকে ছোট মা বলেই ডাকতেন। এই বাড়িতে বেড়ে ওঠা মিস্টার সমুদ্র ও মিসেস সাদিয়া ভাই বোন হয়েই বড় হয়। মিস্টার সমুদ্রের মনে বাবার জন্য অভিমান থাকলেও কখনো প্রকাশ করেননি। বাবার মৃত্যুর আগে তাকে ওয়াদা করতে হয় যে সে কখনো মিসেস সাদিয়াকে অবহেলা করবেন না। তাই এখনও ভাই বোনের সম্পর্ক অটুট আছে। মিসেস সাদিয়া মা ছোটবেলায় মারা গেছেন, এজন্য মিসেস শিউলি তাকে বড় করেছেন। কিন্তু মিসেস সাদিয়া হয়েছে একদম তার মায়ের মতো কুচুটি ও লোভী। এজন্য মিসেস শিউলি এদের মন থেকে পছন্দ করেন না। মৃত স্বামীর দেওয়া ওয়াদা পালন করে শুধু। তা না হলে মিসেস সাদিয়ার সম্পত্তি আলাদা করে সে কবেই নিজের মতো থাকতে পারত। মিসেস সাদিয়ার ন্যাকা কান্না সহ্য হয় না মিস্টার সমুদ্রের। তারপরও তিনি নম্র কণ্ঠে বলে ওঠে, আমাদের নীরা একবার এসএসসিতে ফেল করলেও পরের বার কিন্তু ও A+ পেয়েছে। শুধু একবার ফেল করেছে বলে ওই 2 সাবজেক্টে হায়ার মার্কস ওঠাতে পারেনি, বাকিগুলো কিন্তু ওর সব 80-র ওপরে মার্কস। আর বয়স আমাদের কাছে বড় ফ্যাক্ট না, আমাদের সবার মনে নীরার জন্য আলাদা আলাদা স্থান তৈরি হয়েছে। আমরা শতচেয়েও পারিনি দীপের জীবনে অন্য মেয়েকে আনতে। আমার সাবিনা আমার কাছে কখনো কিছু চাইনি, এই প্রথম বলেছে সে তার পুত্রবধূ হিসাবে নীরাকে চায়। আমিও না করতে পারিনি। বউয়ের একটাই চাওয়া, এটি তো পূরণ করতেই হবে। অবাক হলেন মিসেস সাবিনা। শুধু তার একার চাওয়া?
আর কারোর চাওয়া ছিল না কি সুন্দর নিজেকে বাঁচাতে বউয়ের নামে দোষ। কিছু বলেন না তিনি এখন। রাতে একা পেলে বেচাকে বোঝাবে মুহূর্তে দোষ দেওয়ার মজা কি। নীরা ইমোশনাল হয়ে মিসেস সাবিনাকে জড়িয়ে ধরে। আন্টি, তুমি আমাকে এত ভালোবাসো? আমি তোমাকে অনেক ভালোবাসি। মিসেস সাবিনা জড়িয়ে ধরে নীরাকে মনে মনে বলে, ওরে মা, তোকে আমরা যত ভালোবাসি তার থেকে বেশি ভালো তোকে তোর ক্যানাট সাহেব বাসে। এই জন্যই তো পিঙ্কি 10 দিনের জন্য বাইরে ঘুরতে যাওয়ার সাথে সাথে তোর ক্যানাট সাহেব আমাদের হাতে পায়ে ধরে তোদের বিয়ে দেওয়ায়। মনের কথা মনে রাখলেন মিসেস সাবিনা। নীরাকে আপাতত জানানো যাবে না দীপ যে তাকে ভালোবাসে। এই যে মেয়ে পড়াচোর যদি জানতে পারে তাহলে দীপকে ভালোবাসার ব্ল্যাকমেল করে পড়াশোনা বাদ দিয়ে নাচতে শুরু করবে। পিঙ্কি এসে বউ শাশুড়ির ভালোবাসা দেখে ভেঙচি কাটে, বলে ওঠে, ঠং দেখে বাঁধি না। অব্র ওখানেই দাঁড়িয়েছিল। পিঙ্কির কথা শুনে বলে ওঠে, আসো তোমার নাক টিপে ধরি, শ্বাস আটকে মারা যাবে সাথে সাথে, তাহলে আর ঢং দেখতে হবে না। দীপান্বিতার সাথে সাথে অভ্রর মুখ চেপে বলে, ছি বাবাই, এসব বলতে নেই। মিসেস সাদিয়া অভ্রকে সহ্য করতে পারে না, উটকো ঝামেলা মনে করে এই অভ্রকে। তাই তিনি বলে, এই আসছে আরেক হতভাগা, যার জন্মের ঠিক ঠিকানা নেই, সে আবার আমার মেয়েকে মারতে চায়। তেতে ওঠে দীপান্বিতা, সাথে সাথে বলে, মুখ সামলে কথা বলো ফুফু। আমি মানছি ছোট মানুষ এর ভিতর কথা বলে ভুল করেছে, কিন্তু আমার ছেলেকে নিয়ে একটা বাজে কথা বলবে না। আমি এসব সহ্য করব না। ও কোথায় কিভাবে হয়েছে তোমাকে না দেখলেও চলবে। এর জন্য ওর নানু নানি মা মামা এরা আছে। আমিও আছি অগ্রণ মামি। হাত উঁচু করে বলে নীরা। বেশ তর্ক করতে গেলে পরিবার বিচ্ছেদ হয়ে যাবে, এর ফলে নিজের স্বার্থ হাসিল হবে না। তাই মিসেস সাদিয়া চুপ হয়ে যায়। এমনিতেও পিঙ্কিতে এ বাড়িতে থাকতে হবে, পড়াশোনার জন্য ঢাকায় মামার বাড়িতে থাকে পিঙ্কি। মিস্টার সমুদ্র বলে ওঠে, আচ্ছা এসব কথা এখন বাদ, সন্ধ্যায় বৌভাত অনুষ্ঠান হবে, অনুষ্ঠানটি আমাদের ছাদে করা হবে, সেসবের আয়োজন শুরু করা হোক। দ্বীপের ছুটি খুব কম, তাড়াতাড়ি শেষ করে ওকে আবার কলেজে যাওয়া লাগবে। সবাই সম্মতি জানিয়ে যে যার মতো কাজে চলে যায়। নীরা বের হবে, কিন্তু কিছু একটা ভেবে পা থামিয়ে পিঙ্কির দিকে তাকিয়ে ভালোভাবে পিঙ্কিকে দেখে নেয়। মনে মনে অনেক কিছুই এঁকে ফেলে নীরা। তারপর প্রস্থান করে নিজের ঘরে। ঘরে এসে নীরা ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে যায়। তখনই দীপ বের হয় ওয়াশরুম থেকে। দীপের গায়ে একটি চাওয়াল থাকে শুধু। নীরা দীপকে দেখেই অন্যদিকে ফিরে চোখ বন্ধ করে নেয়, তারপর বলে, আপনাদের একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব আমাদের জন্য উৎসাহ, আপনাদের জন্য আরো ভালো কন্টেন্টের প্রতিশ্রুতি। আপনার ছোট্ট ক্লিকে আমাদের পথ চলা বড় হয়। আপনাদের পাশে পেলে আমরা পারবো আরো অনেক কিছু। তাই দেরি না করে এখনই এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলটি লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনের সাথে আর সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সাথে।